নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পুরুষদের নানা ধরনের যৌন সমস্যা বা লিঙ্গের সমস্যা থাকতে পারে, আর সেই বিভিন্ন লিঙ্গের সমস্যার মধ্যে একটি লিঙ্গের সমস্যা হচ্ছে ফিমোসিস। এই ফিমোসিস হলে কিভাবে এই সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন, এই বিষয়টা কিন্তু আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে হয়তো লজ্জার খাতিরে তারা এই বিষয়টা কারোর সাথে আলোচনাও করতে পারেন না, কিন্তু এই সঠিক সমাধান রয়েছে, এবং সঠিক সমাধান শুধু নয়, একদম নিরাপদ ও সঠিক চিকিৎসা রয়েছে, যার দ্বারা এর থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। কিভাবে, এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো। আর জানতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বেন ক্লিনিকে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বেনকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আজকে যে বিষয় নিয়ে আমরা আপনার কাছে জানবো সেটি হচ্ছে যে ফিমোসিস। এই ফিমোসিস যে সমস্যা, সেই সমস্যা নিয়ে যারা আসেন তাদের সঙ্গে আর কি কি লক্ষণ বা কি কি সমস্যা থাকে। ধন্যবাদ ইমেজ বেঙ্গলকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আপনারা এসেছেন। সেজন্য এটা একটা বেশ কমন প্রবলেম আজকেরকার দিনে। আমি যেহেতু রেগুলার এই সার্জারিটা করি, আমি দেখছি বিভিন্ন বয়সের পেশেন্টরা আসেন, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক। যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন, সেটাকে আমি যদি একটা লাইনে বলি, সেটা হচ্ছে যে পেনিস যে আছে পুরুষদের, সেই পেনিসের ওপরে চামড়াটাকে তারা পেছনে করতে পারছেন না। এটা হচ্ছে মেইন সমস্যা। যখন বাচ্চাদের ক্ষেত্রে 3 বছর, 4 বছর বা 5 বছরের বা 10 বছরের নিচে বাচ্চারা থাকছে, তখন তাদের বাবা মারাই অনেক ক্ষেত্রে আমাদেরকে ফটো পাঠান, কনসাল্ট করার জন্য পাঠান, কি স্যার বাচ্চার পেনিসের চামড়াটা পেছনের দিকে আসছে না, ইউরিন করতে বলে ফুলে যাচ্ছে, একটা কোঁথ লাগিয়ে বাচ্চা পেচ্ছাপ করছে, তাহলে কি করব? তখন আমরা বাচ্চাদের যেহেতু ব্যাপার, তাদেরকে বলি বাচ্চাকে নিয়ে একবার দেখিয়ে যান। আপনারা জানেন এই 10-12 বছরের পরের থেকে আবার পেনিসের সাইজটা বাড়া শুরু করে, যেটাকে আমরা গ্রোথ ফেজ বলি, কৈশোরকালীন বেড়ে যাওয়া আর কি। তো এই সময় আবার দেখা যায় যে চামড়াটা পেছনের দিকে আসছে না, বা হয়তো ফ্ল্যাসিড অবস্থাতে আসছে, ইরেকশন যখন হচ্ছে বা পেনিসের সাইজ যখন বাড়ছে তখন আসছে না। এই একটা গ্রুপের পেশেন্ট আসে, টিন বা 20s যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে শুরু করেছে, তাদের এই সমস্যাটা হয়। আর একটা গ্রুপের পেশেন্ট আসেন যারা 40+, একদিন চামড়া খুব ভালোভাবে পেছনে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলেন 2-3 মাস ধরে যে পেনিসের সামনের দিকে চামড়াটা লাল হয়ে যাচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে, এবং টানতে গেলে পরে ব্যথা হচ্ছে বা ফুলে যাচ্ছে। এই লাস্ট যে গ্রুপের পেশেন্টটা বললাম, তাদের ইউজুয়ালি ডায়াবেটিসের থেকে অনেক সময় এই ব্যালানাইটিস সমস্যাটা বা ফাইমোসিসটা হতে পারে। তো এই 3টে গ্রুপের পেশেন্ট আসেন, এবং প্রত্যেকের ক্ষেত্রেই যে সমস্যা সেটা হচ্ছে, স্যার চামড়াটাকে পেছনের দিকে করতে পারছি না। এবং ম্যাডাম যেটা বললেন যে এটার জন্য কি সমস্যা হয়, এটার জন্য 2 ধরনের সমস্যা বেসিক্যালি হয়। একটা হচ্ছে পেনিসের যে চামড়াটা রয়েছে সামনে, সেটাকে পেছনে করে ভেতরে স্মেগমা জমে, সাদা সাদা নোংরা জমে, যারা পুরুষ তারা নিশ্চয়ই জানবেন। সেটাকে আমরা স্মেগমা বলি। সেখান থেকে একটা গন্ধ মতো বেরিয়ে আসে, দুর্গন্ধ বলা যেতে পারে। তো সেই গন্ধটা কিন্তু যাতে না বেরোয়, যাতে সেখানে নোংরা জমে না থাকে, সেজন্য পার্সোনাল হাইজিন মেইনটেন্স যেটাকে আমরা বলি, সেটার জন্য চামড়াটা পেছনে করে স্নান করার সময় পরিষ্কার করা দরকার। সেকেন্ড, যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি কেউ করতে চাইবেন, কোনো মেল, সে যদি উইদাউট এনি প্রোটেকশন, কন্ডোম ছাড়া করতে যান, তাহলে চামড়াটা যদি পেছনে না আসে, চামড়াটা যদি আসতে কষ্ট হয় বা ব্যথা লাগে, সেক্ষেত্রে কিন্তু সেক্স করার যে অনুভূতিটা বা বা যে প্লেজারটা উনি পেতে চাইছেন, সেটা কিন্তু ঠিক মতো আসতে পারে না। ফলে এই দুটো সমস্যা, একটা হচ্ছে হাইজেনিক বা নোংরা পরিষ্কার করা নার জন্য সেখানে গন্ধ হওয়া, এবং দুটো হচ্ছে যে স্কিন পেছনে করতে না পারার জন্য উইদাউট কন্ডোম যখন সেক্স করছেন তখন অসুবিধা হওয়া। এই দুটো কারণের জন্য এই সমস্যাটা, এবং এটা খুব সহজেই সমাধান করা যায়, যেটাকে আমরা সার্কামসিশন সার্জারি বলি। সেটা নিয়ে ম্যাডাম কোশ্চেন্স করবেন, আমরা নিশ্চয়ই আধুনিক কি কি টেকনিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। একদম স্যার। তাহলে স্যার এবার আমরা একটু উপায় বা সমাধান নিয়ে কথা বলি, যে আধুনিক বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে যার মাধ্যমে এই সমস্যা থেকে আজকে মুক্তি পাওয়া সম্ভব, সেটা যদি আপনি বলেন। তো আমরা এই যে স্কিন কেটে বাদ দেওয়াটা, এটা কিন্তু কোনো নতুন সমস্যা নয় বা নতুন সার্জারিও নয়। ঐতিহাসিক কাল থেকে কিন্তু এই সার্জারিটা চালু রয়েছে, এবং বেশ কিছু ধর্মের মানুষ রয়েছেন, তারা কিন্তু, যেমন মুসলিম, জিউইশ এবং খ্রিস্টানদেরও কিছু কিছু সেক্ট আছে, তারা কিন্তু খুব ছোটবেলাতেই সার্কামসিশন করিয়ে নেন। আবার এই যে সার্জারিটা রয়েছে, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু, যেমন গ্রিস বলে যে আমাদের দেশ রয়েছে,
সেই দেশে এই সার্জারিটা কিন্তু তখনকার দিনে অ্যাকসেপ্টেবল ছিল না। কিন্তু এই সার্জারি যখন করা হতো পুরনো সময় থেকেই, তখন ছুরি কাঁচি দিয়ে করা হতো। এখনো আমরা ছুরি কাঁচি দিয়েও অনেক সময়তে করি, কিন্তু টেকনোলজি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এখন আমরা এই সার্জারিটাকে যাতে আরো কম পেইনফুল করা যায়, যাতে ব্যথা না হয়, যাতে কাটিংটা খুব সুন্দর হয়, এবড়ো খেবড়ো না হয়, খুব স্মুথলি যাতে হয়ে যায় এবং রিকভারি যাতে তাড়াতাড়ি হয়ে আসে, সেই জন্য আমরা বিভিন্ন নতুন নতুন টেকনিক, নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন মেডিকেশনস ইউজ করি। প্রথমেই বলবো, ব্যথা নিয়ে একটা ভয় থাকে সবার মনে যে স্যার খুব ব্যথা হয়তো হবে। অনেক সময় অনেকে ভাবেন যে ফুল অজ্ঞান করে সার্জারি করতে হবে কিনা, জ্ঞান ফিরবে তো। অনেকে ভাবেন যে পেছনে শীত দাঁড়াতে ইঞ্জেকশন দিয়ে সার্জারি করা হয়, অনেকে যাদের হয়েছে তারা সেরকম এক্সপিরিয়েন্স করে থাকবেন। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মনে একটা ভয় থাকে। আমরা বাইন ক্লিনিকে যে সার্জারি করি এটা টপিক্যাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। পেশেন্ট আসার পরে আমরা তার পেনিসের গোড়ায় একটা অয়েন্টমেন্ট দিয়ে দিই, নাম্বিং ক্রিম থাকে, তাতে পেনিসের চামড়াটা অবশ হয়ে যায়। তারপরে কিন্তু সার্জারিটা করা হয়। ফলে টোটালি লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা সার্জারি করি। কোনো জেনারেল অ্যানাস্থেসিয়ার দরকার নেই, কোনো স্পাইনাল অ্যানাস্থেসিয়ার দরকার নেই। এবং এই যে টপিক্যাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা করছি, তার ফলে সার্জারিটা সম্পূর্ণ পেন ফ্রি থাকে। সার্জারির পরে পেনের জন্য আমরা 2 থেকে 5 দিনের ওষুধ দিয়ে থাকি। পেইনের পরে নেক্সট কোশ্চেন্সটা পেশেন্টদের থাকে অ্যাসথেটিক নিয়ে। স্যার দেখতে সুন্দর হবে তো, সেলাইয়ের দাগ থাকবে না তো? এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বা সমাধান করার জন্য আমরা এই স্টেপলার মেশিন যেটা রয়েছে, স্টেপলার মেশিন ইউজ করি। এটা একটা নতুন মেশিন, আধুনিক মেশিন। এটা ডিসপোজেবল মেশিন, একবার ইউজ করা যায়। এবং আমরা আপনাকে দেখাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওসও রয়েছে, আপনারা চাইলে সার্জারির ভিডিও দেখতে পারেন। ভেতরে একটা স্টিলেট থাকে, এখানে সিলিকনের রিং থাকে, এই যে সিলিকনের রিং থাকছে, এবং এখানে এই মেশিনের সঙ্গেই হচ্ছে গোল ব্লেড থাকে, রাউন্ড ব্লেড। দেখুন এই যে ব্লেডটা, এই ব্লেডটা, ফলে স্কিনের যে কাটিংটা সেটা খুব স্মুথ হয়, ইভেন হয়, এবং ইমিডিয়েটলি এই সিলিকনের রিং হচ্ছে দুটো কেটে যাওয়া চামড়াকে জুড়ে দেয় বা সেটাকে আপোজ করে দেয়। সিলিকনের রিং যেটা থাকে সেটা 7 থেকে 14 দিনের মধ্যে আপনি খুলে পড়ে যায়। তো এটাকে আমরা স্টেপলার টেকনিক বলি। তো এই স্টেপলার টেকনিক দিয়ে করার ফলে সার্জারির সময়টা অনেক কম লাগে, ব্লিডিং অলমোস্ট নেগলিজেবল হয় ব্লিডিং, এবং যে আউটকামটা হয় সেটা খুবই সুন্দর হয়। তো এটা গেল আধুনিক সার্জারির একটা টেকনিক বা পদ্ধতি। এছাড়াও কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন যারা আগে হয়তো সার্কামসিশন করিয়েছেন, এবড়ো খেবড়ো হয়ে আছে, খুব খারাপ দেখাচ্ছে, উঁচু হয়ে আছে, স্কার হয়ে আছে। তাদের ক্ষেত্রে আমরা যে কনভেনশনাল টেকনিক রয়েছে সেই টেকনিকও কিন্তু কখনো কখনো ইউজ করতে হয়। আমরা আলাদা করে মার্কিং করি, খুব সরু সুতো ইউজ করা হয় যাতে সেই সুতো কোনো দাগ না ফেলে এবং সেলফ অ্যাবজর্বড হয়ে যায়। তো এইভাবে আমরা বাইন ক্লিনিকে সার্জারিগুলো করে থাকি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। একেবারে। স্যার একটু জানতে চাইবো, আপনি স্টেপলারের কথা বললেন, স্টেপলারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সুতো কখনো কি ব্যবহার করা হয়? স্টেপলারের কথাটা ম্যাডাম খুব ভালোভাবে ইউজ করলেন, কারণ স্টেপলারের সঙ্গে সিলিকনের রিং আসে। কিন্তু সবসময় সব পেশেন্টের ক্ষেত্রে, যেমন ধরুন আমরা যদি একটা উদাহরণ দিই, ধরুন আপনি বাড়িতে রান্না করছেন, তো ফ্যামিলিতে আপনাকে খেয়াল রাখতে হয় যে একজন বয়স্ক মানুষ আছেন, একজন যুবক রয়েছেন এবং একজন খুব বাচ্চা রয়েছে। তো আমরা যখন রান্না করি বাড়িতে, তখন বিভিন্ন আইটেম যখন রান্না করছি তাদের কথা ভেবে কাজ করতে হয়। বয়স্ক মানুষটি যদি ডায়াবেটিক হয়, তাহলে আমাদের মাথায় রাখতে হয় সবজিতে যাতে আমরা আলু কম দিই, বা তার ডায়াবেটিক গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়িয়ে দেয় এরকম খাবার যাতে কম যায়, সবজি যাতে কম যায়। তেমনি এই যে স্টেপলার মেশিন দেখালাম, সেটার জন্য একটা ইন্ডিকেশনস রয়েছে, কয়েকটা ইন্ডিকেশনস রয়েছে। যেমন স্কিনটাকে খুব সাপল, খুব নরম হতে হবে, ভেতরে কোনো ইনফেকশন থাকা যাবে না, এবং ভেতরের যে চামড়া সেই চামড়াটাকে খুব সফট হতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা স্টেপলার ইউজ করতে পারি। আর একটা বিষয় হচ্ছে, স্টেপলার যে সার্জারিটা, এটা আমরা লোকাল অ্যানাস্থেসিয়া করা হয়। খুব বাচ্চা যারা পেশেন্ট থাকেন তাদের ওই সিলিকনের রিং যেটা লেগে থাকছে সেটা অনেক সময় পোক করে বা খোঁচা দেয়, ফলে বাচ্চাদের ক্ষেত্রে ওই জিনিসটা ইউজ করা যায় না। আমরা বাচ্চাদের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে, যাদের চামড়া খুব নরম, যাদের চামড়া খুব শক্ত বা স্কারিং হয়ে গেছে, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে স্টেপলার মেশিনটা আমরা ইউজ করি। কিন্তু সিলিকনের যে রিংটা আছে সেই সিলিকনের রিংটা তাদের ক্ষেত্রে ইউজ করা হয় না। আমি দেখেছি আমার কাছে অনেক পেশেন্টরা ফোন করেন, ফটো পাঠান যে তারা অন্য কোনো সার্জেন্সের কাছে করিয়েছেন, যেখানে তার স্টেপলার লাগানো বা সিলিকনের রিং লাগানোটা উচিত ছিল না, কিন্তু ভুল করে লাগানো হয়ে গেছে, কোনো কারণে লাগানো হয়ে গেছে, এখন সেখানে ঘা হয়ে গেছে। তাহলে কি করব? তখন সেক্ষেত্রে আমরা বলি, ভাই যদি ঘা হয়ে গিয়ে থাকে ওটাকে ড্রেসিং করতে হবে, ড্রেসিং করে করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
এই স্টেপলার যে টেকনোলজিটা রয়েছে, সেই স্টেপলার টেকনোলজিটাকে আমরা অনেক সময়তে দুটো ভাগে ভাগ করে ইউজ করি। যে সমস্ত পেশেন্টের চামড়ার কোয়ালিটিটা খারাপ তাদের ক্ষেত্রে মেশিনটা ইউজ করা হয় ফর কাটিং দ্য স্কিন, কিন্তু অ্যাপোজিশনটা তখন আমরা, আপনি যেটা বললেন, আমরা ভীষণ ফাইন সুতো ইউজ করি। তো আপনার ক্ষেত্রে স্টেপলার মেশিন দিয়ে তো কাটিং করব, এবারে ফাইন সুতো ইউজ করা হবে না সিলিকন ইউজ করা হবে, সেটা চামড়াটা দেখার পরে সংশ্লিষ্ট ডাক্তারবাবু তার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে ডিসিশনটা বলতে পারবে। স্যার আরেকটা কথা জানবো আপনার কাছে, যে লেসারের প্রসঙ্গে, যে লেসারের ব্যবহার করা হয় কি কখনো? যেহেতু টেকনোলজি এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের এনার্জি আমরা ইউজ করি সার্কামসিশন করার জন্য। দেখুন, আমরা যখন কাঁচি দিয়ে কাটছি বা স্টেপলার দিয়ে কাটছি, এটাকে মেকানিক্যাল এনার্জি বলে। এই কাটিংটাই, যেমন ধরুন আপনারা ভিডিওতে দেখে থাকবেন বড় বড় লোহার পাত লেজার দিয়ে কেটে ফেলা হচ্ছে। আপনি লেজার দিয়েও কাটতে পারেন, আবার শ মেশিন দিয়েও কাটতে পারেন, তেমনি লেজার দিয়েও সার্কামসিশন করা সম্ভব। কিন্তু যেটা মুশকিল হয়, যখন লেজার দিয়ে সার্জারি করা হয়, লেজারে বেসিক্যালি একটা আলো বিম প্রচন্ড হিট উৎপাদন করে। যেখানে কাটিং করা হচ্ছে সেই কাটিং এর আশেপাশের টিস্যুকেও কিন্তু সে জ্বালিয়ে দেয় বা পুড়িয়ে দেয়। এবং অনেক ক্ষেত্রে এই লেজার ইউজ করার সময় যে গার্ড ইউজ করতে হয়, সেই গার্ডগুলো ইউজ করতে যদি ভুলে যান ডাক্তারবাবু, বা সেই গার্ডটা যদি কোনোভাবে খুলে পড়ে যায়, তখন ওই লেজার মেশিন ইউজ করলে পারে পেনিসের মাথায় ঘা হয়ে যায়। সেরকম পেশেন্ট আমার কাছে কিন্তু আসেন, কি স্যার লেজার মেশিন দিয়ে করেছি এবং দেখুন আমার পেনিসের মাথায় কেমন ঘা হয়ে গেছে। ইনিশিয়ালি আমার প্র্যাকটিস যখন আমি শুরু করি অ্যাজ এ কসমেটিক অ্যান্ড্রোলজিস্ট, তখন আমিও কিন্তু লেজার মেশিনে বেশ কিছু সার্জারি করেছি এবং আমি দেখেছি এদের ক্ষেত্রে বেশ আনওয়ান্টেড কমপ্লিকেশনস, যেমন হাইপারট্রফিক স্কার, গ্ল্যান্স পেনিসের পুড়ে যাওয়া, এবং মুশকিল হচ্ছে যখন লেজারে বার্ন হয়ে যায়, ইনিশিয়ালি সেই জিনিসটা অনেক সময়তেই বোঝা যায় না, 2-3 দিন পরে দেখা যায় যে লেজার বার্ন হয়ে গেছে। আপনারা এই লেজার সার্কামসিশনের কমপ্লিকেশনস নিয়ে যদি গুগলে টাইপ করেন, দেখবেন সেই কমপ্লিকেশনস গুলো নিয়ে আপনি ভিডিও, ফটো সেগুলো পেয়ে যাচ্ছেন। সেই জন্য লেজার সার্কামসিশনটাকে আমি পুরোপুরি পরিহার করেছি। আমার ক্লিনিকে আমি স্টেপলার সার্কামসিশন করছি, এবং যাদের ক্ষেত্রে স্টেপলার সার্কামসিশন ইন্ডিকেটেড নয় বা যাদের ক্ষেত্রে করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা স্টিচ সার্কামসিশন করি। একদম স্যার, একটু অপারেশনের বিষয় নিয়ে কথা বলবো, যে অপারেশনের পর কতদিন পর একজন পেশেন্টকে আপনারা ছেড়ে দেন? এখন যে যুগ আমাদের মধ্যে আমরা রয়েছি, আমরা সবসময়তেই চাই পেশেন্টকে মিনিমাল টাইমে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া, কারণ হসপিটালে রাখা মানেই পেশেন্টের যেমন খরচা বাড়ে, হসপিটালে অ্যাকোয়ার্ড ইনফেকশনস থাকে, এবং তাছাড়া হসপিটালে থাকলে পরে পেশেন্টের মনের মধ্যে একটা ভয়ও কাজ করে। পেশেন্ট যত তাড়াতাড়ি হসপিটাল থেকে চলে যেতে পারেন, সে একটা মেন্টাল স্থিতিতে, গুড ফিলিং এর মধ্যে চলে আসে। আমরা দেখেছি পেশেন্ট বাড়িতে চলে গেলে তার রিকভারিটাও ইজি হয়। সেই জন্য আমরা বাইন ক্লিনিকে ডে কেয়ার সার্জারিতে এই সার্কামসিশন সার্জারি করে থাকি। আপনাকে যদি টাইম লিমিটগুলো আমি ধরে ধরে বলি, তাহলে হচ্ছে আপনি সকালবেলা আসবেন, ভর্তি হয়ে যাবেন, ভর্তির প্রসিডিউরস কমপ্লিট করতে আধা ঘন্টা মতো সময় লাগে। ভর্তি হওয়ার পরেই ওয়ার্ডে যাওয়ার পরে আমি দেখে নেব, আমি আমার স্টাফরাও দেখে নেবেন, আপনার সঙ্গে কি করা হবে সেই প্ল্যানিংটা যদি আগে আলোচনা না হয়ে গিয়ে থাকে, সেই আলোচনাটা করব, এবং যেটা বললাম নাম্বিং ক্রিম আমরা দিয়ে দেবো, তাতে পেনিসের স্কিনটা নাম্ব হয়ে যায়। এই নাম্ব হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। নাম্ব হয়ে যাওয়ার পর আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে, সেখানে আমরা তারপরে সার্জারি করব। যদি শুধুমাত্র স্টেপলার দিয়ে আমরা সার্জারি করি, তাহলে সেটা তো অটোমেটিক হয়, মিনিট 5 থেকে 10 মিনিটের মতো সার্জারিটা করতে লাগে। আর যদি ধরুন শুধু স্টেপলার এবং আমরা স্টিচ দুটো কম্বাইন টেকনিকে করলাম, সেটা করলে পরে আধা ঘন্টা থেকে 35 মিনিট মতো সময় লাগে। সার্জারি হয়ে যাওয়ার পরে ওয়ার্ডে আপনি ফিরে আসবেন, আমরা আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা অবজার্ভ করব, কোনো ব্যথা হচ্ছে কিনা, কোনো ব্লিডিং হচ্ছে কিনা, এগুলো হতে পারে, সেজন্যই অবজার্ভ করা। আপনার ইউরিনটা ঠিক মতো হচ্ছে কিনা, সমস্ত কিছু দেখে 2 থেকে 2.5 ঘন্টা অবজার্ভ হওয়ার পরে আপনাকে আমরা ছেড়ে দেবো। যারা দূরের পেশেন্ট, ধরুন শিলিগুড়ি থেকে এসছেন, বা শিলচর থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, বা উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে এসছেন, তারা পাশে গেস্ট হাউসগুলো আছে, সেখানে একটা রাত থেকে পরের দিন ড্রেসিং করে চলে যান। আর যারা কলকাতার আশেপাশের পেশেন্ট, তারা সেদিন তখনই 2 থেকে 2.5 ঘন্টা পরে চলে যাচ্ছেন। পরের দিন এসে যদি প্রয়োজন হয় একবার এসে ড্রেসিং করিয়ে যান এবং দেখে যান কিভাবে ড্রেসিং এগুলো করতে হবে। তো এটা গেল পুরোপুরি হসপিটাল স্টের ব্যাপার। বাড়িতে গিয়ে 5 দিনের জন্য ওষুধ খেতে হয়, 5 দিন ওষুধ খাওয়া যথেষ্ট। ছবি পাঠাবেন আমাদেরকে, আজকাল সুবিধা হয়েছে মোবাইলে ভিজুয়াল অ্যাসেসমেন্ট খুব সুন্দরভাবে করা যায়, দরকার হলে 2-4 সেকেন্ডের ভিডিও পাঠাতে পারেন। যদি কোনো ইস্যুস মনে হয় আমরা দেখে আপনাকে বলে দেবো কি করতে হবে। ইউজুয়ালি 2 থেকে 3 দিন পর থেকেই আপনি আপনার সমস্ত স্বাভাবিক কাজকর্ম, অফিস, কলেজ, টিউশনি, বাইক চালানো করতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
যদি সিলিকনের রিং থাকে সেটা ইউজুয়ালি 2 সপ্তাহের মধ্যে পড়ে যায়, আর যদি আমরা সেখানে ফাইন স্টিচেস দিয়ে থাকি সেটাও 2 সপ্তাহের মধ্যে পড়ে যায়। সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা আপনি 6 উইকসের পরে থেকে করতে পারেন। এবার সবশেষে আমরা একটু খরচ প্রসঙ্গে কথা বলবো, যে এই যে সার্জারিটা হবে, এই সার্কামসিশন, এটাতে খরচ কেমন লাগে? সার্কামসিশনের খরচ একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। খরচটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সার্জারির আগে কিছু টেস্ট করতে হয় বিকজ অফ গভর্নমেন্ট রেগুলেশনস। আমরা জানি হয়তো ম্যাক্সিমাম পেশেন্ট যারা 19-20 বছর বয়সে আসছেন তাদের কোনো অসুবিধাই নেই, কিন্তু বাট স্টিল কিছু পরীক্ষা, সামান্য পরীক্ষা, ইসিজি, একটা ব্লাড টেস্ট, একটা কোয়াগুলেশন প্রোফাইল, একটা ভাইরাল প্রোফাইল করতে হয়। এগুলো করতে ল্যাব টু ল্যাব ভ্যারি করে। ইউজুয়ালি দেখেছি 1500 থেকে 2500 এরকম ডিপেন্ড করে এই রক্ত পরীক্ষাগুলো করতে। তো ওটা গেল সার্জারির আগে। এরপরে আসবে সার্জারির দিনে। সার্জারিটা আমাদের প্যাকেজ সিস্টেম আমরা করি। যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হচ্ছেন, বা যদি ধরুন বাচ্চা যাকে জেনারেল অ্যানাস্থেসিয়াতে করতে হবে, বা যারা টিন বা 20s এ রয়েছেন, এবং কেউ এই যে আমরা স্টেপলার মেশিনগুলো ইউজ করছি সেটার কস্ট থাকে, হসপিটালের কস্ট থাকে, সমস্ত কিছু নিয়ে আপনাকে একটা প্যাকেজ আমরা বলে দেবো। এই প্যাকেজটা ইউজুয়ালি 18 থেকে 24,000 এর মধ্যে আসে, ইনক্লুডিং অল কস্ট ইন হসপিটালে ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু। এটা গেল ইনহাউস কস্ট। এরপরে হচ্ছে যখন আমরা ছুটি করব, আপনি বাড়িতে গিয়ে নেক্সট 5 থেকে 7 দিন আপনাকে ওষুধ খেতে হবে, সেটার জন্য অ্যারাউন্ড 1200 টাকা মতো ওষুধ কিনতে হয়। সেটা আপনি যে কোনো ওষুধের দোকান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। তাহলে সার্জারির আগে ধরে নিন 2000 টাকার ইনভেস্টিগেশনস বা 1500 টাকার ইনভেস্টিগেশনস। সার্জারির কস্ট অ্যারাউন্ড 18 থেকে 24 মতো হাজার মতো। আর সার্জারির পরে বাড়িতে গিয়ে যে আপনি নেক্সট 5-7 দিন ওষুধ খাবেন, সেটা অ্যারাউন্ড ওই 1000 থেকে 1200। এটাই টোটাল কস্ট এর মধ্যে আসে। এর মধ্যে আর কোনো হিডেন কস্ট কিন্তু রাখা নেই। এবং এই ফাইমোসিস এবং সার্কামসিশনের সমস্যাটা যেহেতু একটা ডিজিজ, এটা কোনো কসমেটিক বিষয় নয়। আমাদের এই ক্লিনিকে আমরা আপনাদেরকে সমস্ত বিল দিয়ে দেব। আপনি যে আপনার যদি ইন্স্যুরেন্স করা থাকে, এই মুহূর্তে ক্যাশলেস ফ্যাসিলিটিসটা নেই, কিন্তু ইন্স্যুরেন্সের জন্য যে কাগজপত্র রাখা হয়, আমরা সমস্ত পেপারস আপনাকে দিয়ে দেবো, আপনি ক্লেম করবেন। এবং আমি দেখেছি ক্লেম করেছেন ম্যাক্সিমাম পেশেন্ট, এবং দেখেছি ক্লেম করলে পরে ক্লেমগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যায়। তো এই বিষয়ে যদি ডিটেলস খরচার বিষয়ে জানতে গেলে আমাদের ক্লিনিকে যোগাযোগ করবেন। আমার যারা ম্যানেজার্স এবং কর্মচারী রয়েছেন এই বিষয়ে দেখেন রেগুলারলি, তারা আপনাকে আরো ডিটেলসে বলে দিতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম। তো আজকে যেভাবে চিকিৎসা বিজ্ঞান এগিয়ে গেছে, যে কোনো সমস্যারই কিন্তু আজকে সঠিক সমাধান রয়েছে এবং নিরাপদ সমাধান রয়েছে। তো একসময় অনেক দর্শক বন্ধুরা হয়তো ভাববেন যে এই ধরনের সমস্যা নিয়ে যারা রয়েছেন তারা হয়তো ভয় পেতেন, লোকলজ্জার ভয়ে কথা বলতে ভয় পেতেন, কিন্তু আজকের দিনে বিভিন্ন মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনাদের যথাযথভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে। তাই সমস্ত ইনফরমেশন আজকে আপনাদের দেওয়া হলো। এর বেশি যদি আপনারা কিছু জানতে চান, নির্ধারিত যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন। অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ডেসক্রিপশন বক্সে আরও কিছু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। আর তারপর কমেন্টসেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর বিভিন্ন সমস্যা থেকে ভয় না পেয়ে, এড়িয়ে না গিয়ে সেখান থেকে বেরিয়ে আসুন। নমস্কার।